পরিচয়টা আগে দেওয়া দরকার। এটা হচ্ছে আমার পরিচয়। ওকে, আমি কাউসার পারভিন চৌধুরী, আমি ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার। ঠিক আছে, দেন এখন যাব হচ্ছে আবার মেরুন। আচ্ছা, আমরা ফার্স্ট একটা চ্যাপ্টার শুরু করলাম, সেটা হচ্ছে পলিমার স্ট্রাকচার। পলিমার স্ট্রাকচারটা কি এটা আমাদেরকে জানতে হবে। তবে তোমাদের কি এর আগে পলিমারের ক্লাস হয়েছে নাকি আমি ফার্স্ট? এর আগে ম্যাম একটা ক্লাস নিয়েছিলেন স্যার। কয়টা ক্লাস নিয়েছে? একটা নিয়েছিলেন, জাস্ট ইন্ট্রো টাইপের, হিস্ট্রি টাইপের পড়িয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমরা মোটামুটি জানো যে পলিমার সায়েন্সটা কেন পড়া লাগবে, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে পলিমার সায়েন্সটা আমাদের কেন জানা দরকার, তাই তো? ভেরি গুড। এখন তারপরও যদি হয়, তারপর আমি যে একটু হালকা একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমার ক্লাসে কেন আসবা বা ওই স্যারের ক্লাসে কেন আসবা। একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য পলিমার সায়েন্সটা কি জন্য জানা দরকার। আসলে হচ্ছে কি, টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে শুধু যে আমরা রং করবো তা না, অথবা শুধু যে কাপড় সুতা বানাবো তা না, অথবা শুধু দেখা যাচ্ছে যে কাপড় বানাবো সেটাও না, তাই গার্মেন্টস মেকিং করবো সেটা আসলে সবকিছুর কম্বাইন মিলেই হচ্ছে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এখানে শুধুমাত্র যে কাপড় বানাবো পরার জন্য নেসেসারি, টেকনিক্যাল টেক্সটাইলও হতে পারে। তো এই কারণে আমাদের যে যে ফাইবার গুলো থেকে আমরা কাপড় বানাই বা ফ্যাব্রিক বানাই, সবগুলো কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে জানতে গেলে তার স্ট্রাকচার সম্বন্ধে আমাদের জানাটা ম্যান্ডেটরি। সুতরাং পলিমার সায়েন্স সেখানে ইম্পর্টেন্স, যেমন তো ওই পলিমারিক সাবস্টেন্স যেটা আছে সেটা কি ধরনের নেচারে আছে, এই জিনিসটা জানা দরকার। প্লাস দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফিনিশিং কেমিক্যালস যদি আমি ইউজ করি, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে এগুলো পলিমারিক সাবস্টেন্স জানার জন্য। তো ফিনিশিং কেমিক্যালস কি হতে পারে, যেমন মনে করো তোমরা একটা লিভাইসের অ্যাড দেখছো কিনা আমি জানি না। লিভাইসের অ্যাডে একটা লোক হেঁটে যাচ্ছে বৃষ্টির মধ্যে, হঠাৎ করে বৃষ্টি আসছে, সে একটু থামলো কিন্তু তার লাইফটা চলতেই থাকবে, লাইফ গোজ অন। এই কারণে সে দেখা যাচ্ছে যে ছাতা তার কাছে নাই, তাতে কি আছে, সে একটা হুডি পরে চলে যাচ্ছে। একটা দেখছো কিনা আমি জানি না। তো একটা হুড সে খুব স্মার্ট করে দিল, দেওয়ার পর তারপরে সে বৃষ্টির মধ্যে ভিজে চলে যাচ্ছে। এই যে কনসেপ্টটা যে আমার ছাতা ইউজ করার দরকার নাই, হ্যাঁ, আমি হালকা পাতলা বৃষ্টির মধ্যে আমি ওয়াটার রিপ্লেন্ট একটা কাপড় পরেই চলে যেতে পারবো, যে কাপড়টা আমাকে ভিজবে না আমাকেও ভিজাবে না। ওকে, দ্যাট ইজ ওয়াটার রিপেলেন্ট। অথবা দেখা যাচ্ছে ফ্লেম রিটার্ডেন্ট, মানে আগুন প্রতিরোধক কাপড় আমি পরলাম। আগে একটা সময় ছিল যখন শুধুমাত্র ফায়ার ফাইটাররাই পরতো। তা এখন তুমি যদি খুব, আমি নর্মালি রিকমেন্ড করবো না, বাট তুমি যদি খুব হাই রাইজ বিল্ডিং এ উঠো, বাংলাদেশে তো ওই অত দূরে পানি যায় না, বাংলাদেশের কথা বলতেছি, বিদেশের না, বাংলাদেশে অত দূরে পানি যায় না, তখন দেখা যাচ্ছে যে একটা প্রবলেম হয়ে যায়। যদি দেখা যাচ্ছে যে তুমি উঠতেছে যেভাবে 30 তলা 40 তলা করে যেভাবে উঠতেছে, তো আলটিমেটলি অত উপরে যদি হাই রাইজ ওরকম পড়ো, তাহলে দেখা যাচ্ছে কাপড়টা যদি তুমি আগুন প্রতিরোধক পরো তাহলে মোটামুটি খারাপ হয় না। নর্মালি কেউ পরে না, কিন্তু তারপর কিছু কিছু জিনিস আছে, যেমন মনে করো কার্টেইনস হতে পারে, বেড কভার হতে পারে, চাইল্ড ছোট ছোট বাচ্চা যারা একেবারে নিউ ইনফ্যান্ট বেবি, এদের ক্ষেত্রে হচ্ছে বিদেশে একদম আছে যে তুমি যদি মার্কেটে এই জিনিসটা, মানে এটাকে বলা হয় যে ধরো পর্দার কাপড় বা বিছানার কাপড় বা সোফার কাপড়, এগুলিকে বলা হয় আপহোলস্টারি ফ্যাব্রিক। তো এই আপহোলস্টারি ফ্যাব্রিক যদি তুমি মার্কেটে বিক্রি করতে যাও, অবভিয়াসলি তোমাকে সেরকম দেখা যাচ্ছে, আমাদের যেমন একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলে বিএসটিআই সিল লাগে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। তো ঠিক সেরকম ভাবে দেখা যাচ্ছে বিদেশেও তোমার একটা সিল লাগবে, সেটা হচ্ছে ফ্লেম রিটার্ডেন্টে পাস করা লাগবে। মানে মিনিমাম একটা ফ্লেম রিটার্ডেন্ট থাকা লাগবে। তবে পরার কাপড়ের ক্ষেত্রে ওই ধরনের এখনো রিকোয়ারমেন্টস নাই, তবে নিজের সেফটি ফ্যাক্টরের জন্য আমরা চাইলে পড়তে পারি। এটা গেল। প্লাস এখন যে প্যান্ডেমিক চলতেছে, আমাদের মাস্ক থেকে শুরু করে কাপড়গুলোকে যদি আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল দিয়ে ট্রিট করি, অথবা দেখা যাচ্ছে যে মেডিকেল টেক্সটাইল ইউজ করা হয়, মেডিকেলে ডাক্তার বা পেশেন্ট দের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করতে পারি। ক্লাস 7 অথবা 8 হবে
ডাক্তার আফটার এবং বিফোর এরকম আমরা পড়ছিলাম না ট্রান্সলেশন, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, পড়ো নাই? জি ম্যাম পড়ছিলাম। আমাদের সময় পড়ছিলাম আফটার বিফোরে, বাট ডাক্তার আসলো তারপর রোগী মারা গেল, বা ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, এরকম আর কি। তো এটা কেন? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলে তো ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু ডাক্তার আসার পরে ধরো রোগী মারা গেল, তখন ওই অসুখটা ডাক্তারের মধ্যে চলে আসতে পারে, এটাকে বলা হয় ক্রস ইনফেকশন। এইটা যাতে না হয়, তো ডাক্তাররা বিভিন্ন রকমের মাস্ক পরে থাকে, বিভিন্ন রকমের পোশাক পরে থাকে, যাতে ওই জীবাণুটা ডাক্তারের শরীরে না আসে। হ্যাঁ, তাহলে তো দেখা যাবে যে আমাদের তখন ট্রান্সলেশন লিখতে হইতো যে রোগীকে দেখলো, রোগী সারছে কিনা জানি না, কিন্তু ডাক্তার ক্রস ইনফেকশনে মারা গেলে, এরকম ইংলিশ লেখা দেখা যাচ্ছে ট্রান্সলেশন আমাদের করতে হইতে পারে, বাট সেটা করতে হয় না। কেন? কারণ হচ্ছে যে ওই যে ডাক্তার যে মাস্কটা পরে থাকে বা যে গাউনটা পরে থাকে অপারেশন থিয়েটারে অথবা রোগী দেখার সময়, তখন দেখা যাচ্ছে ওটা ক্রস ইনফেকশন থেকে তাকে প্রতিহত করে, এটাকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল ফিনিশ। তো এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট যদি তুমি বাজারে ছাড়তে চাও, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে যতগুলো ফিনিশিং কেমিক্যালস আছে, এই ফিনিশিং কেমিক্যালস গুলো হচ্ছে আমার পলিমেরিক সাবস্টেন্স। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কোটিং সাবস্টেন্স, বিভিন্ন ধরনের কোটিং করতে পারি, সেটাও পলিমেরিক সাবস্টেন্স। তো এরকম ভাবে দেখা যাচ্ছে বিভিন্ন প্রসেস করতে গেলে, প্রসেস সম্বন্ধে জানতে গেলেই আমাদের দেখা যাচ্ছে যে পলিমার সম্বন্ধে জানতে হয়। হ্যাঁ, যেমন মনে করো নতুন একটা প্রোডাক্ট আমি যদি বানাইতে চাই, নতুন একটা ফাইবার যদি বানাইতে চাই, তো এক্সিস্টিং যে ফাইবার গুলো আছে সেগুলো সম্বন্ধে যদি আমি প্রপারলি না জানি, তাহলে আলটিমেটলি কিন্তু ভেরি টাফ আমার জন্য। তো এই কারণেই আর কি তোমাদেরকে পলিমার সায়েন্স পড়ানো হচ্ছে, মানে আমার ক্লাসে বা বাবু স্যারের ক্লাসে কেন আসবা। এছাড়া রিসার্চের কথা যদি বলি, তো রিসার্চের মধ্যে তো অবশ্যই পলিমারিক জিনিসগুলো যারা জানবে তারা খুব আগায় থাকবে। আবার দেখা যাচ্ছে যে তোমরা এখান থেকে তোমরা তোমরা শুনছো কিনা আমি জানি না, যে এখানে কিন্তু সবাই চাকরি পায়, এরকম কি শুনছো? জিরো বেকার। তা এইটা বলছি, এটা হচ্ছে যে বলার কথা বলছি, ইটস ওকে, এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিয়ার ফিউচারে টেক্সটাইল সেক্টরের অবস্থা কি হবে আমি বলতে পারছি না। কারণ হচ্ছে যে আমাদের তোমরা তো বেরোচ্ছ, তোমরা তো সরকারি থেকে বেরোতেছো, কোনো সমস্যা নাই। এখন বেসরকারি কিছু আছে যারা হলো 24/7, 24 ঘন্টায় বিভিন্ন সকাল বিকাল রাত এক্সিকিউটিভ এরকম বিভিন্ন করে করে ওরা দেখা যাচ্ছে যে খালি লোক বের করতেছে। এই যে যে 2000 3000 করে বছরে বছরে বের করতেছে, সকাল বিকাল রাত, অটাম উইন্টার, এরকম বিভিন্ন ভাবে। হ্যাঁ, তো এই যে এত লোক, এদেরকে আসলে অ্যাকোমোডেট করার মতো আমাদের এখন পর্যন্ত আমাদের স্কিলড লোকের দরকার আছে, বাইরের স্কিল লোক এখনো আছে, বাট সামনে ফিউচারে কি হবে আমি জানি না, কারণ অনেক বড় বড় এই প্যান্ডেমিকের জন্য বেশ বড় বড় ইন্ডাস্ট্রি গুলো ধাক্কা খাইছে, তার মধ্যে টেক্সটাইল সেক্টর একটা, এবং বেশ ভালো ভালো নাম করা, মনে করো এখান থেকে যদি গাজীপুরে যাও দেখবা কি আলিশান আলিশান ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওইটা হচ্ছে যে আসার কথা বলি, ওইটা তো গেলই, কিন্তু আসার কথা হচ্ছে যে তুমি যদি নলেজেবল হও এবং তুমি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারো, বিশেষ করে যে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারো। এবং আগে এক সময় ছিল যে যারা গাক গাক করে পড়ে মুখস্থ করে ভালো রেজাল্ট করে তাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করতো, বাট আলটিমেটলি কিন্তু তোমাকে এখন ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে, তাহলেই তুমি দেখা যাচ্ছে যে একটা নতুন কোনো কিছু বানাইতে পারবা, অথবা দেখা যাচ্ছে যে তুমি চাকরিতেও সার্ভাইভ করতে পারবা। হ্যাঁ, কারণ তোমার কাছে প্রবলেম আসবে, এই প্রবলেম গুলো সলভিং কেমনে করবা, এভাবেই কিন্তু তোমার জবটা চলতে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা একটু নলেজেবল হয়, বিশেষ করে ডেপথ অফ নলেজ যাদের ভালো থাকে, এবং যারা বিশেষ করে টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট গুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ে, তারাই আলটিমেটলি দেখা যায় যে বড় হয়ে ভালো পজিশনে যায়। আগে এক সময় ছিল যে যেই এখানেই আসে তারই লাখ টাকা বেতন, এরকম সব শোনা যেত। হ্যাঁ, এবং এবং কথা সত্য, এবং তখন দেখা যাচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের তোমরা বুটেক্স থেকে পড়ছো, তোমাদের চেহারা দেখলেই সবাই নিয়ে নিত, বাট এখন সিচুয়েশনটা সেরকম না। এখন দেখা যাচ্ছে যে তুমি যদি একটু ভালো জায়গায় রেপুটেড জায়গায় ঢুকতে চাও, তাহলে তোমাকে অবশ্যই লিখিত দিতে হবে, লিখিতর পরে আছে ভাইবা, এবং ভাইবাটা কখনো দেখা যাচ্ছে 1 টাইমস 2 টাইমস 3 টাইমস পর্যন্ত হয়। তো আলটিমেটলি বুঝতেই পারতেছো যে কিরকম স্ক্রিনিং চলতেছে। সুতরাং ডেপথ অফ নলেজটা খুব দরকার, এবং দেখা যাচ্ছে যে
সরকারি যেগুলো আছে সেগুলোর সাথে তোমাদের কম্পিটিশন, প্রাইভেট যেগুলো আছে সেগুলোর সাথে কম্পিটিশন, তারপর দেখা যাচ্ছে বুয়েটের আইপি যে আছে তাদের সাথেও তোমাদের কম্পিটিশন, আলটিমেটলি কম্পিটিশনটা একটু বেড়ে গেছে। তবে সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট, সুতরাং যে ফিট আছে সে সার্ভাইভ করবে, তার কোনোই সমস্যা হবে না। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা পলিমারের আজকে স্ট্রাকচার করব, যে একটা স্ট্রাকচার যদি পড়তে চাই তাহলে সেটা হচ্ছে মাইক্রো স্ট্রাকচার, মাইক্রো লেভেলে যে স্ট্রাকচারটা আছে পলিমার সেটা পড়বো। তো পলিমারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা পলিমার যদি হয় এবং তার ক্রস সেকশন যদি করি, ক্রস সেকশন করার পর এখানে খেয়াল করে দেখো, আচ্ছা এটা দেখি লেজার, এইখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে পলিমারটার মধ্যে কিছু হ্যাপাজার্ড জায়গা আছে না, নুডলসের মতো, নুডলসের মতো পেছনে পেছনে জায়গা আছে, আর আবার কিছু আছে স্ট্রেট, খেয়াল করছো কিনা দেখো। এই যে যে স্ট্রেট জায়গাগুলো একেবারে এখানে হচ্ছে কি পলিমার গুলো একদম সারিবদ্ধ আছে। পলিমার কি আমরা এটা কি জানি নাকি সেটা বললো আগে। এই তোমরা কি পলিমার কি জানো? স্যার কি পড়াইছে পলিমার কি? মিস অনেকগুলো মনোমার মিলে অনেকগুলো একটা মনোমার যৌগ কণা গঠিত যুক্ত হয়েছে আপনার বড় একটা চেইন গঠন করে, সেই চেইনটাকে আমরা পলিমার বলতেছি। ফাটাফাটি। তার মানে হচ্ছে কি অনেকগুলো মলিকুলস থাকবে, তাই তো, অনেকগুলো মলিকুলস থাকবে। যেমন মনে করো তুমি চিন্তা করতে পারো একটা তসবি, তসবির মধ্যে অনেকগুলো দানা দিয়ে একটা তসবি তৈরি হয়, তাই তো। তো এই যে যে 100টা দানা দিয়ে অথবা হাজারেরও তসবি আছে এরকম, বা 33টারও তসবি আছে, তো এরকম দেখা যাচ্ছে যে এই যে তসবিগুলোর মধ্যে যে দানাগুলো আছে বা গলার মালার মধ্যে যে দানাগুলো আছে এগুলো একটার সাথে একটা কম্বাইন করে করে একটা বড় মালা হয়েছে। ঠিক সেরকম ভাবে আমার একটা ছোট সিম্পল স্ট্রাকচার গুলোকে দেখা যাচ্ছে যে পরবর্তীতে একটার সাথে আরেকটা কানেক্টেড করে আমার হচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে এই যে যে নুডলস এর মতো দেখা যাচ্ছে এগুলো আসলে হচ্ছে এক একটা দানা, এক একটা দানা কম্বাইনলি সে হ্যাপাজার্ড অবস্থায় আছে। এই জায়গাটা হচ্ছে হ্যাপাজার্ড অবস্থায় আছে, দেখো নুডুটাকে বলা হয় অ্যামরফিয়াস রিজিয়ন। আর যেখানে সে সারিবদ্ধভাবে সুন্দরভাবে দানাগুলো একদম একটার সাথে আরেকটা স্পেস ভাবে খুব সুন্দরভাবে দাঁড়ায় আছে, সেটাকে বলা হচ্ছে হলো ক্রিস্টালিন রিজিয়ন। ক্রিস্টালাইন রিজিয়ন। ক্রিস্টালিন যদি থাকে, হ্যাঁ, যেমন মনে করো ক্রিস্টালাইন রিজিয়ন, যেমন মনে করো আমাদের আলমারির মধ্যে কাপড়গুলো যদি আমরা একদম আটো সাটো করে খুব সুন্দর করে ভাঁজ করে রাখি, দ্যাট ইজ কল্ড ক্রিস্টালাইন রিজিয়ন। আর যদি কাপড়ের মধ্যে খালি আলমারির মধ্যে খালি কাপড় খালি গোল গোল করে করে ঢুকাইলা, ভিতরে কিন্তু অনেক স্পেস, কিন্তু তোমার কাছে বাইরে দেখে মনে হচ্ছে ফ্লাপি, তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে অ্যামরফিয়াস রিজিয়ন। ঠিক আছে, এই যে নুডলসের মতো আঁকা বাঁকা ভাবে, মানে ভিতরে দেখো অনেক স্পেস আছে, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু কোনো স্পেস নাই, এই জায়গাগুলোতে কিন্তু কোনো স্পেস নাই, একদম কোনো স্পেস নাই, একদম কনজাস্টেড। তো এইটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটার আর একটা উদাহরণ দেওয়া যায়। ধরো এটা হচ্ছে ক্রিস্টালাইন রিজিয়ন হচ্ছে মতিঝিল, যা একেবারে ক্রাউডেড। আর এই জায়গাটা ধরো পূর্বাচল, ওকে, এরকম টাইপের হালকা পাতলা। পূর্বাচলে কেমন আছে আমি রিসেন্টলি যাই নাই, বাড়িঘর হয়েছে কিনা জানি না। আচ্ছা, এটা ধরো বসুন্ধরা, ফাঁকা ফাঁকা কিছু জায়গা আছে, ওকে। আর এটা হচ্ছে মতিঝিল এরিয়া। তো এরকম আর কি, একটার পর একটা বিল্ডিং লাগিয়ে আছে, ওইটাকে তুমি ধরো একটা পুঁথির দানার মতো যদি চিন্তা করো। তাই ক্রিস্টালাইন রিজন এবং অ্যামরফিয়াস রিজন এই দুটা কম্বাইন্ডেই কিন্তু আমার আসলে আলটিমেটলি একটা পলিমারের মাইক্রোস্ট্রাকচার হবে। ঠিক আছে, এখন কখনো কখনো দেখা যাচ্ছে যে একটা পলিমারের মধ্যে ক্রিস্টালাইনও থাকে অ্যামরফিয়াস থাকে, তাকে আমরা বলি সেমি ক্রিস্টালাইন পলিমার। তবে 100% পলিমার এরকম পাওয়া যায় না, 100% নাই, 99 এর উপরে আছে, বাট 100 পর্যন্ত এখন পর্যন্ত অ্যাচিভ করা যায়নি, কিছুটা ফাঁকা জায়গা থাকবে। আবার দেখা যাচ্ছে অনেক কম পরিমাণও আছে। তো আলটিমেটলি অ্যামরফিয়াস যদি থাকে, মানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, জায়গা যদি থাকে, তাহলে আমাদের জন্য সুবিধা। কেন সুবিধা? দেখা যাচ্ছে এটাকে বেন্ডিং করতে পারবো, বাঁকা করতে পারবো। তোমাদের বাঁকা করাটা তোমাদের উইভিং এর জন্য খুব জরুরি। বাঁকা করে করে ভিতর দিয়ে আবার দেখা যাচ্ছে আর একটা ফাইবারকে ঢুকাই দিলাম, তো এটা করতে পারবো। অথবা দেখা যাচ্ছে যে আমি ডাইং এর টিচার, আমি যদি ডাইং এর এক্সাম্পল দিই, দেখা যাচ্ছে ডাইস পার্টিকেলস গুলো আছে, ডাইস স্টাফ গুলো আছে, রং গুলো আছে, এই রংগুলো ফাঁকা জায়গাগুলোর মধ্যে ঢুকে যায়। কারণ এই যে যে জায়গাগুলো ক্রিস্টালাইন, এই জায়গাগুলোর মধ্যে আসলে ঢোকার কোনো অপশন নাই। হ্যাঁ, তো এই লাল জায়গা যেটা, এই জায়গাটার মধ্যে আসলে ঢোকার কোনো অপশন নাই, সুতরাং এখানে ডাইস ঢোকে না, মেইনলি ঢুকে হচ্ছে অ্যামরফিয়াস রিজিয়ন। সুতরাং একটা ফাইবারের মধ্যে ক্রিস্টালাইন, বোথ ক্রিস্টালাইন এবং অ্যামরফিয়াস দুইটাই থাকতে হবে। এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রিস্টালাইন তাহলে আমার কি জন্য দরকার?
আমি অ্যামরফিয়াস তো বললাম যে এখানে ডাইরেক্ট স্টাফ ঢুকবে অথবা এটাকে বেন্ডিং দিতে পারবে, নরম করতে পারবে, তো বেন্ডিং প্রপার্টি থাকবে। তো এই জিনিসগুলো অ্যামরফিয়াসের জন্য। ক্রিস্টালাইনের জন্য কি? ক্রিস্টালাইন মেইনলি হচ্ছে এটা টেনসাইল স্ট্রেংথ দেয়, স্ট্রেংথ এটা কতটা শক্তিশালী হবে, কতটা স্ট্রং হবে, তো এইটা আসলে আলটিমেটলি ক্রিস্টালাইন রিজিয়নটা দেয়। তো তোমার যদি অনেক বেশি স্ট্রং ফাইবার দরকার হয় তাহলে তুমি ক্রিস্টালাইনটি বাড়াই দিতে পারো, ঠিক আছে। এখন ন্যাচারাল পলিমারের মধ্যে কিছু করা সম্ভব না, কিন্তু যদি দেখা যাচ্ছে ম্যানমেড পলিমার হয়, থার্মোপ্লাস্টিক পলিমার দেখা যাচ্ছে যে তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে, টিজির উপরে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে যদি সেটাকে অ্যানিলিন করা হয়, তার মানে হচ্ছে যে অ্যালাইন করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে তার ক্রিস্টালাইনিটি বাড়ে। তাহলে আমরা কি বলতেছি? অ্যামরফিয়াস রিজিয়নকে র্যান্ডম ওরিয়েন্টেশন অফ পলিমার চেইন। অ্যামরফিয়াস রিজিয়ন মানে হচ্ছে র্যান্ডম ওরিয়েন্টেশন, মানে হ্যাপাজার্ড অবস্থায় পলিমার চেইনগুলো রয়ে গেছে, ফাঁকা ফাঁকা রয়ে গেছে, ভিতরে আমার জায়গা আছে। আর ক্রিস্টালাইন রিজিয়ন কি? পারফেক্টলি অ্যালাইন্ড মানে হচ্ছে যে একেবারে খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজানো অবস্থায় আছে, ঠিক আছে। আর সেমি ক্রিস্টালাইন কি? সেমি ক্রিস্টালাইন মানে হচ্ছে যে অ্যামরফিয়াস এবং ক্রিস্টালাইন দুইটার সব মিলেই যেটা, সেটা সেমি ক্রিস্টালাইন। এখন পলিমার স্ট্রাকচারের মধ্যে যদি দেখি, এটা যদি মনে করো পলিমার হয় এবং এটা যদি ভিস্কোইলাস্টিক লিকুইড হয়, তাহলে তার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যদি যায়, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বাড়ানোর পর এদিকে আসে, তাহলে দেখা যাচ্ছে যে এটা গ্লাসি সলিড হয়, ঠিক আছে। এবং এইটা দেখা যাচ্ছে, এবং যখন এটাকে এখানে এই গ্লাসি সলিড থেকে যখন তুমি টেম্পারেচার কমাবা, তখন সে টেম্পারেচার বাড়াবা, তখন দেখা যাচ্ছে সে লিকুইড হবে, ভিস্কোইলাস্টিক লিকুইড হবে। আর যদি কমাও তাহলে দেখা যাচ্ছে সলিড হবে। আবার দেখা যাচ্ছে যে মেল্টিং যদি করো তুমি, মেল্টিং করার সময় যে এখন দেখা যাচ্ছে যে এইটা যে লিকুইড আছে, এই লিকুইডটাকে যদি তুমি মেল্টিং টেম্পারেচারে অ্যালিনেট করো, তাহলে দেখা যাচ্ছে সেমি ক্রিস্টালাইন সলিড একটা পাওয়া যায়। এবং টেম্পারেচার তখন তোমাকে কি করতে হবে? নামাইতে হবে। টেম্পারেচার যদি কমাই তাহলে আমি দেখা যাচ্ছে যে সলিড পাবো, টেম্পারেচার যখন বাড়াবো তখন আমি লিকুইড পাবো। ওকে, ডিফারেন্স কি ভিস্কোইলাস্টিক লিকুইড আর গ্লাস? ভিস্কোইলাস্টিক লিকুইডটা কি আগে? ভিস্কোইলাস্টিক লিকুইড মানে যার ভিসকোসিটি আছে এবং ইলাস্টিক প্রপার্টি আছে এরকম লিকুইড। এবং এই লিকুইড গুলোকে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা একটা হাই টেম্পারেচারে দিলাম, একটা লিকুইড বানাইলাম, লিকুইড বানানোর পরে এখানে এইটা তোমাদের এইটা পড়ানো হচ্ছে যে, যেমন মনে করো থার্মোপ্লাস্টিক ফাইবার যদি হয়, সেখানে কিছু পলিমারিক চিপ থাকে। এখন পলিমারিক চিপ থাকার পর সেটাকে হাই টেম্পারেচারে গলায়, দ্যাট ইজ ভিস্কোইলাস্টিক লিকুইড, ঠিক আছে। সেখানে পলিমার চেনগুলো যেরকম ভাবে থাকে, তারপরে দেখা যাচ্ছে সেটাকে স্পিনারেটের মধ্যে দেওয়া হয়। স্পিনারেটের মধ্যে মানে হচ্ছে যে জাস্ট লাইক, অত তো বুঝবা না, যেমন উদাহরণ হিসেবে যদি বলি ঝর্ণার মধ্যে দিয়ে পানি যেভাবে বের হয়, ওই লিকুইডটা সেভাবে বের হয়। এবং লিকুইডটাকে যখন তারপর দেখা যাচ্ছে যে টেম্পারেচারটাকে কমায় এবং গলায়, তখন দেখা যাচ্ছে যে সে পাতলা পাতলা করে সলিড হয়ে একটা ফাইবার তৈরি হয়, দ্যাট ইজ নাইলন ফাইবার হতে পারে, পলিস্টার ফ্যাব্রিক হতে পারে, পলিস্টার ফাইবার হতে পারে, এইভাবে ফাইবার গুলোকে তৈরি করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে লাস্টারাস, খুব হাইলি লাস্টারাস, দ্যাট ইজ গ্লাসি সলিড। ওকে, তাহলে ভিস্কোইলাস্টিক থেকে গ্লাসি সলিড আমি গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে যে করলাম বা মেল্টিং টেম্পারেচারের উপরে যে করলাম, তারপর সেটাকে আমি টানলে তোমার লিকুইড থেকে আবার যে সলিডটা পাইলাম সেটা হচ্ছে ক্রিস্টালাইনিটি বাড়বে। বললাম যে টানাটানি করলে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে টানাটানি করলে তার ক্রিস্টালাইনিটি বাড়বে। আচ্ছা ম্যাডাম, গ্লাস ট্রানজিশন জিনিসটা কি? এটা একটু আমি পরে আসছি, যে বলছেন কিনা আগে। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বিভিন্ন রকমের আছে, এটা তোমাদেরকে তো মনে হয় 9-এ বা ইন্টারমিডিয়েটে পড়িয়েছে। মানে টেম্পারেচার বিভিন্ন রকমের আছে, যে কোনো একটা পলিমারিক সাবস্টেন্স যদি হয় তার মধ্যে কয়েকটা টেম্পারেচার আছে। যেমন যেই টেম্পারেচারে যে সে গলে যাবে, দ্যাট ইজ কল্ড মেল্টিং টেম্পারেচার। আর যেই টেম্পারেচার, এটা আমি পরবর্তীতে পড়াবো, এটা আমি তোমাদেরকে পরবর্তীতে পড়াবো, যদিও এখানে চলে আসছে। এটা নিয়ে আমি একটা ক্লাস করাবো যে মেল্টিং টেম্পারেচার কাকে বলে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। তারপরে বলে দিলাম যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বলতে একটা বাউন্ডারি বোঝানো হয়, ফিক্সড কোনো টেম্পারেচার না, একটা বাউন্ডারি। ধরো মনে করো কয়েকটা টেম্পারেচার মিলে একসাথে, ধরো মনে করো 40 থেকে 45 এরকম কোনো কিছু, অথবা 55 থেকে 60, এরকম একটা বাউন্ডারি মতো থাকে, যার একটা লোয়ার লেভেল থাকে, একটা আপার লেভেল থাকে, এরকম। যার উপরে গেলে সে দেখা যাচ্ছে যে ভিস্কোইলাস্টিক হবে, আর নিচে গেলে হচ্ছে গ্লাসি সলিড হবে, এরকম আর কি। এটাকে বলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার।
এটা আমি পড়াবো, এটা আমি ডিটেইলসলি পড়াবো। শুধু আজকে জেনে রাখো যে একটা পলিমারের মধ্যে মেল্টিং টেম্পারেচার থাকে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার থাকে, ফ্লো থাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর সফেনিং টেম্পারেচার, এই চারটা টেম্পারেচার থাকে এবং এই চারটা টেম্পারেচার পলিমারিক সাবস্টেন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রসেস কন্ট্রোল অথবা প্রসেসকে টুইনিং করার জন্য। তার মানে দেখা যাচ্ছে যে আমি একই প্রসেস ইউজ করে বিভিন্ন রকমের ফাইবার তৈরি করতে পারি, অথবা কিছুটা প্রসেসটাকে মডিফাইড করে ওই ফাইবারের মধ্যে একটা নতুন কোয়ালিটি ইমপ্লিমেন্ট করতে পারি। অনেকটা কি বলবো তোমাদেরকে, যেমন মনে করো সোনা থেকে আমি বিভিন্ন রকমের মেটাল, বিভিন্ন রকমের গয়না বানাচ্ছি, তখন সেটাকে কি করা হয়, হাই টেম্পারেচারে দেওয়ার পরে সুতার মতো বানায়। হ্যাঁ, প্রথমে ওইটাকে আমি রিসেন্টলি দেখলাম যে কিভাবে গলার চেইন বানানো হয়। তো সোনাকে প্রথমে একটা বারের মতো করে, বার থেকে চিকন করে একটা রডের মতো করে, রড থেকে আস্তে আস্তে একটা হচ্ছে তারের মতো বানায়, এই তারটা থেকে আবার দেখা যাচ্ছে যে চেইন বানায়। তো সেম তাই এখানেও দেখা যাচ্ছে পলিমারের মধ্যে পলিমারিক চিপ গুলো থাকবে, চিপ গুলো হচ্ছে অনেকটা জেমস, কোকোলা চকলেট জেমস এর মতো। হ্যাঁ, ছোট ছোট গোল গোল পলিমারিক চিপ হতে পারে, চার কোনা হইতে পারে, বিভিন্ন রকমের এরকম চকলেটের দানার মতো ছোট ছোট হইতে পারে। তো এইটাকে যখন গলাবো, গলানোর পর তো লিকুইড হয়ে যাবে, ভিস্কোইলাস্টিক লিকুইড, সেটাকে তখন থেকে যে ফাইবার বানাবো, চিকন চিকন চিকন, এবং ফাইবার গুলোকে দেখছো মনে হয় যে কত চিকন। তো ওই রকম একটা চিকন চিকন ফাইবার গুলোকে বানানো হয়, পরে তারপর সেখান থেকে ইয়ার্ন বানানো হয়, তারপর সেখান থেকে ফ্যাব্রিক যায়। হ্যাঁ, তো এই যে কোন টেম্পারেচারে এটাকে গলাবো, সেই টেম্পারেচার থেকে তারপর সুতা বানাবো, এইগুলোর জন্য আমাদের, অথবা দেখা যাচ্ছে যে কোন টেম্পারেচার তাকে প্রসেস করব, তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে যে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় তখন। যে মনে করো মেল্টিং টেম্পারেচারের উপরে যদি যায়, তুমি একটা প্রসেস করতে গেছো, যে ভাবতেছো যে বেশি যদি দেই তাহলে আলটিমেটলি আমার কোয়ালিটিটাই ডিটোরিয়েট করবে, কোয়ালিটি আর থাকবে না, গলে যাবে সে। আবার গ্লাস ট্রানজিশনের উপরে যদি যাও তাহলে দেখা যাচ্ছে কিউরিং করা যায়। এরকম জিনিসগুলো জানতে হবে আস্তে আস্তে। ফার্স্ট ক্লাসেই এত বেশি বলতে গেলে আমার ক্লাসে সব ভয় পেয়ে আর কেউ আসবে না, এত কিছু বলা যাচ্ছে না, হালকা পাতলা বলি। আমরা জাস্ট আর একটু ভিতরে যখন ঢুকবো তখন এমনিতেই বুঝে যাবো। হ্যাঁ, তারপরে কি বলছিলাম জানো, স্লাইড সরাতে পারছি না কেন। এরপর আসতেছে হচ্ছে ক্রিস্টালাইনিটি। এই যে ক্রিস্টালাইনিটি তাকে কি বলা হয়, as you can also chain maybe partly in a crystalline lamella. তো as you can also see, তুমি দেখতে পাচ্ছ যে এই সিঙ্গেল পিকচারটার মধ্যে একটা সিঙ্গেল একটা নরমাল পলিমার চেইন পার্টলি ক্রিস্টালাইনের মধ্যেও থাকতে পারে, ক্রিস্টালাইন ল্যামেলা অথবা ইন দ্য অ্যামরফিয়াস স্টেট। তাহলে একটা পলিমার চেইন সে কিন্তু এই যে মনে করো এখান থেকে শুরু করছে এভাবে 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 যাওয়ার পর আবার এখান থেকে সে বের হয়েছে, দেখো এই জায়গাটা, এখান থেকে সে বের হয়েছে, বেরোনোর পর এদিক দিয়ে ঘুরে 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 এই দিক দিয়ে আইসে আবার এদিক দিয়ে শুরু হয়েছে। তার মানে সে ক্রিস্টালাইনেও থাকতে পারে আবার অ্যামরফিয়াসও থাকতে পারে। ঠিক আছে, সাম চেইন ইভেন স্টার্ট ইন ওয়ান ল্যামেলা, এই জিনিসটাকে বলা হয় ক্রিস্টালাইন ল্যামেলা। ক্রিস্টালাইনটা যখন একসাথে একটা গুচ্ছ আকারে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ল্যামেলা। এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, এটা একটা ল্যামেলা, এরকম। এবং দেখা যাচ্ছে এবং ক্রস দ্য অ্যামরফিয়াস রিজিয়ন, এবং অ্যামরফিয়াস রিজিয়নটাকে যদি ক্রস করে এবং দেন জয়েন অ্যানাদার ল্যামেলা, এই চেইন গুলোকে বলা হয় টাই মলিকুলস। এই যে এই চেইন গুলোকে বলা হয় টাই মলিকুলস। ঠিক আছে, যে একটা রিজিয়ন থেকে আবার অ্যামরফিয়াসে এসে আবার আরেকটা রিজিয়নের মধ্যে ঢুকে যায় যদি, সেটাকে টাই মলিকুলস বলা হয়। এটা দেখা যাচ্ছে যে খুবই থাকে। আর ম্যাক্সিমাম সময় তোমরা হচ্ছে খুব ভালো করে ধরে ধরে সুন্দর করে বুঝে বুঝে পড়তে হবে, কারণ হচ্ছে আমাদের এমসিকিউ থাকতে পারে, যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে এমসিকিউ থাকতে পারে। তারপর হচ্ছে ক্রিস্টালাইন পলিমার্স। পলিমারে ক্রিস্টালাইনিটির মধ্যে কি, পলিমার ক্যান বি অ্যামরফিয়াস, পলিমার অ্যামরফিয়াস হতে পারে, নন ক্রিস্টালাইন অথবা সেমি ক্রিস্টালাইন অথবা ক্রিস্টালাইন, তিন রকমই হতে পারে। 100% ক্রিস্টালাইন তো বললাম যে 99 পয়েন্ট সামথিং হইতে পারে, কিন্তু একদম হইতে পারে না।
তাহলে ম্যাক্সিমাম সেমি ক্রিস্টালাইনই সব, তারপর 100% ক্রিস্টালাইন অথবা নন ক্রিস্টালাইন, তিন রকম হতে পারে। মেনি ফিজিক্যাল প্রপার্টিজ, তার যে প্রপার্টিজ গুলো থাকে সেগুলো এফেক্ট করে, মানে প্রভাবিত হয়, এফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত হয় বাই দ্য ক্রিস্টালাইনিটি। ক্রিস্টালাইনিটি বেশি থাকলে এক রকমের এফেক্ট আসবে, ফিজিক্যাল প্রপার্টিজ আসবে, ক্রিস্টালাইনিটি কম থাকলে আরেক রকমের আসবে। তো crystallinity in polymer means sections or chain aligned in one organized structure। ওই যে পলিমারটাকে বলতেছিলাম যে সেকশন ভাবে অ্যালাইন হয়ে আছে একটা অর্গানাইজড স্ট্রাকচারে, সেটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইনিটি। ডেনসিটি ইজ গ্রেটার ইন ক্রিস্টালাইন পলিমার, পলিমারের যেখানে ক্রিস্টালাইনটা আছে বেশি সেখানে তার ডেনসিটিটাও বেশি হবে। তো মোর প্যাকিং, ডেনসিটি বেশি হবে, এবং ক্রিস্টালাইনের মধ্যে মোর প্যাকিং হবে, মানে অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে আমার মলিকুলস গুলোকে ঢুকবে, এবং লো ডেনসিটি ভায়া হাই ডেনসিটি। এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন মনে করো ক্রিস্টালাইনটি বেশি আছে হাই ডেনসিটি পলিইথিলিনে, আর লো ডেনসিটির ক্ষেত্রে কম আছে। এখন লো ডেনসিটি যেটা, সেটা দেখা যাচ্ছে আমাদের পলিথিন ব্যাগ ইউজ করা হয়। কিন্তু হাই ডেনসিটি যদি হয়, হাই ডেনসিটি হলে অনেক বড় বড় দেখবা যে পলিথিন ব্যাগই কিছু আছে পাতলা, দিলেই ছিঁড়ে যায়, আবার কিছু আছে দেখা যাচ্ছে 10 কেজি 20 কেজি ওজন নিতে পারে। তাহলে এই পলিথিন ব্যাগের মধ্যেই কিন্তু আবার আমার দেখা যাচ্ছে ডেনসিটি ভ্যারি করতেছে, এরকম আর কি। তাহলে ক্রিস্টালাইনটি এন্ড পলিমারের মধ্যে যদি একটা ইউনিট সেলের কথা চিন্তা করি, দেখা যাচ্ছে যে এই যে এক একটা মনোমার খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে, এবং এই মনোমার একটা মনোমারের সাথে আরেকটা মনোমারে কতটুকু ডিসটেন্স থাকবে, হ্যাঁ, এগুলো কিন্তু একদম স্ট্রাকচার করা, একেবারে মানে কি বলবো, ইঞ্জিনিয়ারিং করা, মানে সবগুলো সেম ভাবে থাকে, ঠিক আছে, যেভাবে থাকার কথা, এত ন্যানোমিটার এত ন্যানোমিটার এত ন্যানোমিটার, মানে এক একটা মলিকুলস এর মধ্যে যে এক একটা আয়ন গুলো আছে, এই আয়ন গুলোর মধ্যে যে কতটুকু ডিসটেন্স থাকবে সেগুলো একেবারে বেসিক স্ট্রাকচারড করা, বুঝতে পারছো? তো অর্ডারড অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট ইনভলভিং মলিকুলার চেইনস। অর্ডার মানে হচ্ছে যে সারিবদ্ধভাবে থাকবে অ্যাটম গুলো, অ্যারেঞ্জমেন্ট করে থাকবে মলিকুলার চেইনের মধ্যে, এবং ক্রিস্টাল স্ট্রাকচার ইন টার্মস অফ ইউনিট সেল। এক্সাম্পল শোল পলিইথিলিন, পলিইথিলিন এটা হচ্ছে পলিইথিলিনের স্ট্রাকচার, একটা দিয়ে দেখাই দিছি। এখন ক্রিস্টালাইন ইন পলিমার্স এর মধ্যে মিক্স ক্রিস্টালাইন এবং অ্যামরফিয়াস। ক্রিস্টালাইনিটি বলতে গেলে আমি শুধুমাত্র ক্রিস্টালাইন বা শুধুমাত্র অ্যামরফিয়াস যদি হয় তাহলে তার স্ট্রেংথই থাকবে না, সেই কাপড়টা আমি পরতেই পারবো না, বানাইতেই পারবো না, বানানোর আগেই দেখা যাচ্ছে যে ছিঁড়ে যাবে, কারণ সে অ্যামরফিয়াস 100% অ্যামরফিয়াস। তো আলটিমেটলি কিছুটা আমার স্ট্রেংথও লাগবে, আবার কিছুটা রঙও করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে পলিমার আর রেয়ারলি, হ্যাঁ একদম রেয়ারলি 100% ক্রিস্টালাইন, difficult for all regions of all chain to become aligned, difficult তো difficult 100% align করা। the degree of crystallinity কে পার্সেন্টেজ অফ crystallinity দিয়ে প্রকাশ করা হয়। Some physical properties depend on 100% crystallinity. Heat treating causes crystalline region to grow and percentage of crystalline to increase. তো হচ্ছে কি কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে যেগুলো হচ্ছে ক্রিস্টালাইনিটি পার্সেন্টেজের উপর নির্ভর করে, হ্যাঁ, ফিজিক্যাল প্রপার্টিজ, যেমন বললাম টেনসাইল স্ট্রেংথ। হিট ক্রিয়েটিং কজ ক্রিস্টালাইন রিজিয়ন টু গ্রো, এই যে বললাম না যে হাই টেম্পারেচার দিলাম তারপর সেটাকে অ্যানিলিন করলাম মানে টানলাম, তাহলে তার ক্রিস্টালাইনিটি বাড়বে, ঠিক আছে। এটাই ওই সেম আগের কোশ্চেনটাই, আগের ইয়েটাই, এই জায়গাটা হচ্ছে ক্রিস্টালাইন হচ্ছে no polymer is completely crystalline, কোনো পলিমারই 100% crystalline। if you are making plastic, যদি তুমি প্লাস্টিক তৈরি করো, this is a good thing, এটা একটা ভালো জিনিস। crystallinity makes a material strong বানায়, but it also makes it brittle। crystallinity কি করে, একটা কি স্ট্রং বানায়, খুব শক্তিশালী হয়, টাইনে ছিঁড়া যায় না, কিন্তু ভঙ্গুর হয়, খুব শক্ত, টাইনে ছেঁড়া যাচ্ছে না, বাট বেন্ডিং করতে যাইতে সব ব্রিটেল হয়ে গেছে, ভেঙে গেছে। সুতরাং a completely crystalline polymer would be too brittle to be used as plastic। প্লাস্টিক হিসেবে যদি ইউজ করতে চাই তাহলে খুবই ব্রিটেল, ভঙ্গুর। The amorphous region gives the polymer toughness মানে হচ্ছে বেন্ডিং প্রপার্টিস আছে, that is the ability to bend without breaking, এটাকে বলে টাফনেস। তো ক্রিস্টালাইনিটির মধ্যে হচ্ছে ফোল্ডেড চেইন থাকে, হ্যাঁ, তো folded chain থাকে, polymers from stacks of this folded chain there is a picture of a stack called lamella। ওই যে বলতেছিলাম যে ল্যামেলার মধ্যে থাকে, তাহলে কিভাবে থাকে, এই যে এভাবে তৈরি হয়, আবার একটু বাঁকা হয়, আবার তৈরি হয়, আবার বাঁকা হয়, আবার তৈরি হয়, আবার বাঁকা হয়, জাস্ট একেবারে এভাবে সারিবদ্ধভাবে থাকে।
দে ক্যান ফোল্ড অথবা দে ক্যান স্ট্যাক। ফোল্ড হতে পারে অথবা স্ট্যাক হতে পারে। এ স্ট্যাক অফ পলিমার চেইনস ফোল্ডেড ব্যাক অন দেমসেলভস লাইক দিস ইজ কল্ড এ ল্যামিলা। মানে মানে তারা ফোল্ডিং হয় আবার স্ট্রেট হয়, আবার ফোল্ডিং হয়, মানে একটা সারিবদ্ধ স্ট্রাকচার অবস্থায় তারা যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ল্যামেলা। এবং মোস্ট পলিমার্স ডোন্ট স্ট্রেচ আউট ফুললি, পুরোপুরি স্ট্রেচ আউট, পুরোপুরি লম্ব বরাবর হইতেছে না, দেখো কিন্তু একটু বাঁকা 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 হয়ে আছে, লাইক দিস। ইনস্টেড দে ফোল্ড ব্যাক অন দেমসেলভস আর গোয়িং স্ট্রেট ফর এ শর্ট ডিস্টেন্স লাইক দিস। তাহলে তারা কি হয়, ফোল্ড হয়, তারপর আবার কিছু দূর স্ট্রেট হয়, আবার ফোল্ড হয়, আর তারা স্ট্রেট হয়। এভাবে ফোল্ডেড চেইন আকারে ক্রিস্টালিনিটি থাকে এবং একেই ল্যামেলা বলা হয়। এখন দেখা যাচ্ছে যে কোশ্চেন আসতে পারে যে ল্যামেলা কাকে বলা হয় এবং ল্যামেলাটা বুঝায় দাও ছবি এঁকে, তখন এভাবে একটা ছবি এঁকে বুঝাই দেবে। ম্যাম এই সম্পূর্ণ জিনিসটা মিলে ল্যামিলা ক্রিয়েট করলো আর কি। হ্যাঁ, এখানে শুধুমাত্র ক্রিস্টালাইনিটি দেখাইছে, যে এই জায়গাটুকু দেখাইছে, এই জায়গাটুকুতে যে দেখাইছে সেটাকে সারিবদ্ধভাবে কিভাবে থাকে আর কি। বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, এই যে যে ক্রিস্টালাইনিটি আছে, এই ক্রিস্টালাইনিটি অনেকটা সময় আবার সুইচ বোর্ড মডেলও বলা হয়। সুইচ বোর্ড মডেল মানে হচ্ছে সুইচ গুলো থাকে উপর দিয়ে, দেখা যাচ্ছে যে আমার হঠাৎ করে আবার দেখা যাচ্ছে যে আমার হঠাৎ করে দেখা যাচ্ছে যে জায়গাতে ফ্লোরি ফ্লোরি টাইপের, মানে এই জায়গাটুকু হচ্ছে অ্যামরফিয়াস, সুইচ বোর্ডের মতো থাকতেছে আবার অ্যামরফিয়াস। তা এটাকে বলা হচ্ছে র্যান্ডম ইরেগুলার চেইন ফোল্ডিং, আর এটা হচ্ছে রেগুলার, একদম সরাসরি একদম বেন্ডিং করে করে যদি সব ভাবে থাকে ল্যামেলা যেরকম, সেটাকে বলা হচ্ছে রেগুলার ফোল্ডিং চেইন। আর এই জায়গাটা হচ্ছে পুরোটুকু কিছুটা রেগুলার হয়েছে, তারপর আবার কিছুটা ওই জায়গাটা ওই যে টাই নটস, টাই মলিকুলস, যেটা টাই মলিকুলস আছে সেটাকে বলা হচ্ছে ইরেগুলার ফোল্ডিং। ঠিক আছে? অফ কোর্স ইট ইজ নট অলওয়েজ অ্যাজ নিট অ্যাজ দিস। একদম মানে আমরা যেরকম চাচ্ছিলাম যে এইরকম নিট ক্লিন হবে, সবসময় সেরকম হয় না। তাই এটা সবসময় নিট হয় না। সামটাইমস পার্ট অফ এ চেইন ইজ ইনক্লুডেড ইন দিস ক্রিস্টাল, একটা চেইন থাকে ইনক্লুডেড হয়, এবং পার্ট অফ ইজ নট, কিছুটা এর মধ্যে ইনক্লুডেড হয় আর কিছুটা বের হয়ে থাকে। ঠিক আছে? চুলের মতো ডগার মতো বের হয়ে আছে। When this happens, যখন এটা হয়, we get this kind of mess. We say below, our lamella is no longer neat and tidy. পরিষ্কার পরিচ্ছন্ন অত থাকে না, হালকা স্লপি থাকে। We change hanging out of it everywhere. এখন চেইনগুলো একটু একটু বের হয়ে থাকে কখনো কখনো, অনেক সময় সুন্দর হয়ে আছে, অনেক সময় একটা দুটো বের হয়ে আছে। এই যে একটা দুটো বের হয়ে আছে এটাকেই বলা হচ্ছে সুইচ বোর্ড মডেল, তে ফ্লোরি সুইচ বোর্ড মডেল। ওই যে বের হয়ে আছে যখন, তখনই দেখা যায় একটা ফুলের মতো কতগুলো বের হয়ে থাকে। Sometimes a polymer chain is indecisive and part of it's in the crystalline lamella and part of it stays outside of lamella in this amorphous region. ঠিক আছে? এটাকে বলা হচ্ছে the Fleury switchboard model. Lamella grows like the spokes of a bicycle wheel. একটা যদি বাইসাইকেল হুইলের কথা চিন্তা করি, চাকার কথা চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে আমার হচ্ছে দেখা যাচ্ছে মাঝখানে যে জায়গাটা, আর এই জায়গাগুলোর মধ্যে ওই যে আমার ওই যে অনেক অনেক সাইকেলের মধ্যে লাইট জ্বলে না ঘুরে ঘুরে, ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে অ্যামরফিয়াস, আর এগুলো হচ্ছে আমার ক্রিস্টালাইন, এবং ক্রিস্টালাইনের মধ্যে সবগুলো যে সংযোগ হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল নিউক্লিয়াস। এবং এই যে যে একটা অ্যামরফিয়াসের সাথে একটা ক্রিস্টালাইনের মাঝখানে যে ইয়েটা, সেটাকে বলা হচ্ছে যে একটা চেইন যে বের হয়ে আছে সেটাকে বলা হচ্ছে টাই মলিকুলস। ঠিক আছে? তো ল্যামেলা গ্রোস লাইক দ্য স্পোকস, স্পোকস মানে সাইকেলের একটা স্পোকের মধ্যে form a central nucleus, একটা central nucleus তৈরি করে। Sometimes scientists like to call this spokes lamella fabrics. এগুলোকে বলা হয় spoke lamella fabrics ও কখনো কখনো বলে। The fabrics grow out in three directions, তিন দিক দিয়ে যায়, so they really look more like a spears than wheels. Spears এর মতো দেখা যায়। The whole assembly is called a spherulite. Spherulite কি? It is a sample of a crystalline polymer weighing only a few grams. There are many billions of spherulites. Spherulites মানে এরকম ক্রিস্টালাইনটা যদি এরকম দেখা যাচ্ছে যে চারদিকে বা পাঁচ দিকে এরকম করে ফর্ম করে একটা হুইলের মতো, মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে এবং চারপাশে তো অ্যামরফিয়াস আছে, এরকম যদি থাকে সেটাকে বলা হচ্ছে স্পেরুলাইট। এরকম ভাবে যদি কম্বাইন থাকে সেটাকে বলা হয় স্পেরুলাইট। এবং দেখা যাচ্ছে যে কয়েক ফিউ গ্রামস এর মধ্যে বিলিয়নস অফ স্পেরুলাইট থাকতে পারে। ঠিক আছে? এখানে যদি মনে করো একটা স্লিম স্ট্রাকচার দেখানো হয়েছে, এখানে একটা পলিমারের স্ট্রাকচার দেখানো হচ্ছে, পলিমারের স্ট্রাকচারের মধ্যে এই ছোট্ট জায়গাটায়
সবুজ রঙের যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা লাইনার পলিথিনের স্পোরোলাইট আছে। তো the spherulites are comprised of ribbon-like lamella which grow readily from a central nucleus. ওই যে একটা নিউক্লিয়াস থেকে বের হয়েছে চারদিকে রিবনের মতো করে এটা বলা হয়েছে, এবং the lamellar are parallel at the nucleus, but as they begin to grow outwards they diverge, twist and branch to form an overall structure being radically symmetric. তাহলে কি প্রথমে তারা স্ট্রেইট থাকে, কিন্তু পরবর্তীতে এই দেখো এই জায়গাটাতে গোল নিউক্লিয়াস থেকে চারদিকে ছড়ায় যাচ্ছে, তাই না? বিভিন্ন জায়গায় ডালপালা ব্রাঞ্চিং করছে। তো এটা ভাবে তারা বিভিন্ন ভাবে যে ওভারঅল একটা স্ট্রাকচার বানায়, ঠিক আছে? এই যে হলো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ থেকে তারপর দেখা যাচ্ছে যে এটাকে কি বলবো, নুডলস বলবো নাকি চুল বলবো বুঝতেছি না, এই যে পশমের মতো, ঠিক আছে? এটাকে বলতে পারো তুমি সমুদ্রের মধ্যে এরকম কিছু মাছ আছে উইরা যায়, এটার কি বলে এটা মনে নেই। জেলিফিশ। ইয়েস, থ্যাংক ইউ। এটাকে জেলিফিশ বলে, এই জেলিফিশের মতো আর কি, বুঝছো? তো ইনিশিয়াল স্টেজ থেকে তারপর দেখা যাচ্ছে স্পেরুলাইটটা গ্রোথ করে, এটা অনেকটা জেলিফিশের মতো। আর ইন্টারমলিকুলার টাইলস যদি বলতে চাই তাহলে হচ্ছে ইন্টারল্যামেলার, এই একটা ল্যামেলা তার মধ্যে যদি ওই যে অ্যামরফিয়াস রিজিয়নের মধ্যে যে টাই মলিকুলস থাকে এটাকে বলা হয় ইন্টারল্যামেলার টাইলস, ঠিক আছে? এরপরে নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে ক্রিস্টালাইনিটি, তারপরে হচ্ছে অ্যামরফিয়াস। ওকে, আজকে আর ফার্স্ট ক্লাস, আজকে আমি আর পড়বো না। সামনের সপ্তাহে কি তোমাদের সাথে আমার ক্লাস আছে? ম্যাম আজকের টাইমে আছে, আজকের দিনই। হ্যাঁ, সামনের সপ্তাহে আমি ক্লাস নেব না, তারপরের সপ্তাহে আমি 2টা ক্লাস নিয়ে নেব। ওকে, আমার ননদের বিয়ে আছে, আমি একটু বিজি থাকবো, তো সামনের সপ্তাহে আমি ক্লাস নেব না, তারপরের সপ্তাহে আমি 2টা ক্লাস একসাথে নিয়ে নেব। ওকে ম্যাম, ঠিক আছে। পিডিএফটা প্রোভাইড করেন। না, একটা সার্টেন টাইম যাবে, তারপর তোমরা চাইলে ছবি তুলে নিতে পারো। তাহলে Okay. একটু ইয়ে করেন ম্যাম। ম্যাম ব্যাক করিয়েন তাহলে স্ক্রিনশট মারেন। আচ্ছা, আছে? জি জি ম্যাম, ম্যাম। এটা হয়েছে। ম্যাম নেক্সট। জি জি ম্যাম। জি হয়েছে ম্যাম। নেক্সট ম্যাম। জি হয়েছে ম্যাম। ওকে, ঠিক আছে, আজকে এই থ্যাংক ইউ পর্যন্তই। ম্যাম। নেক্সট ক্লাসে Thank you. ইনশাআল্লাহ দেখা আসসালামু হবে। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।